এপিসোডের শুরুতে আমরা জিলিংকে দেখতে পাই, সে জিউ ইংকে বলছিল যে সিংওয়ান একবার ড্রাগন দেবতার সকল শক্তি পেয়ে যাক আর তার আর ওয়াং ইয়ানের ভালোবাসা আরো বেশি গভীর হোক, এরপরে আমি ওয়াং ইয়ানকে মেরে ফেলবো তার চোখের সামনে। তখন সে অবশ্যই ভেঙে পড়বে। তখন তুমি তার সুযোগ নিয়ে তার দেহটি দখল করতে পারো। তারপরে তুমি ড্রাগন অ্যাবেসে যাও আর চিওয়েনকে হত্যা করো এবং নিজের শরীরে আসল রূপ মুক্ত করো। তো এখানে একটা কথা ছিল, সেটা হচ্ছে যে নবম ড্রাগন অর্থাৎ চিওয়েন সে কিন্তু একদম শেষ হয়ে যায়নি, অর্থাৎ একদম মারা যায়নি। সে শুধুমাত্র তার দেহকে সিল করেছে, কিন্তু তার স্পিরিট এখনো জীবিত ছিল আর কি। সে জিউইংকে নিজের সাথেই সিল করেছে, যেটাতে সে নিজেও জীবিত আছে আর জিউইং এর আসল রূপও জীবিত আছে। কিন্তু যদি জিউইং এর আসল রূপ ফিরিয়ে আনতে হয় তাহলে চিওয়েনের আসল রূপকে ধ্বংস করতে হবে বা চিওয়েনকে ধ্বংস করতে হবে আর কি। তো জিলিং যখন জিউইংকে এই সকল কথাগুলো বলে তখন জিউইং তাকে বিশ্বাস করে আর তার সাথে কাজ করতে চায়। যাই হোক, অন্যদিকে আমরা সিংওয়ানকে দেখতে পাই, সে যখন ড্রাগন দেবতার 3টা অংশ ফেরত পায় তখন সে সিংওয়ানের সেই ফরমেশন ভাঙতে পারে। যাই হোক, অন্যদিকে আমরা লি জিয়ে আর ইউয়ান উহোকে দেখতে পাই। ইউয়ান উহো লি জিয়েকে বলছিল যে সে একটা উৎকৃষ্ট ছাড়া আর কিছুই নয়। তখন ইউয়ান উহো লি জিয়েকে তার কাছে আসতে বলে। লি জিয়ে যখন তার কাছে আসে তখন ইউয়ান উহো বলে যে আমার হাতের দিকে তাকিয়ে দেখো, আমার এই দেহ আর বেশি দিন টিকবে না, কেননা তুমি তোমার দেহ আমাকে দিয়ে দাও। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, জিলিং আর লিয়ে যখন শিয়াওয়ে সেই কেসটা ইনভেস্টিগেট করছিল তখন তারা জানতে পেরেছিল যে ইউয়ান উহো স্বর্গীয় ভাগ্যের যে কাঠি ছিল সেটা ব্যবহার করত, আর সেটা ব্যবহার করাতে কিন্তু একটা মূল্য দিতে হতো, সেটা হলো তার আয়ু। আর ইউয়ান উহোর আয়ু এই জন্যই অনেক কমে যাচ্ছিল, যার জন্য তার দেহ পচতে শুরু করেছে। তো ফ্ল্যাশব্যাক শেষে ইউয়ান উহো লিজিয়েকে ধরে ফেলে আর সে ঠিক ওই দিনের মতোই তাকেও সেইভাবেই ডিম্বাকার একটি জিনিসের ভিতরে পেঁচিয়ে নেয়। তখন তারা দুইজন তার ভিতরে লড়াই করে। লড়াইয়ের মধ্যে লিজি ইউয়ান উহোকে মেরে ফেলে। অন্যদিকে চিওয়েন আবার সিংওয়ান, ওয়াংয়ান ও ই আর বাইজে তাদের সবাইকে নিয়ে আবারও সিলিং সেক্টরে চলে আসে। তখন জিলিং লিজের সাথে ইউয়ান উহোকে দেখতে আসে। সে এসে ইউয়ান উহোর লাশ সেখান থেকে মুক্তি দিয়ে দেয়। তো তখন জিলিং লিজিকে নিয়ে সেই মরুভূমিতে যায়, কারণ সেখানে লিজে তার তলোয়ারটি ফেলে এসেছিল। জিলিং লিজিকে বলে যে তুমি গিয়ে সেই তলোয়ারটি তুলে নিয়ে আসো, কারণ তুমি ছাড়া এই তলোয়ার কেউ তুলতে পারবে না, এটা তোমার তলোয়ার। তার সন্দেহ হচ্ছিল যে এটা আদেও লিজিয়ে নাকি সেই প্রজাপতি রাক্ষস ইউয়ান উহো, কিন্তু তখন লিজে সেই তলোয়ার তুলে ফেলে, যেটাতে জিলিং আর তাকে সন্দেহ করে না। অন্যদিকে আমরা বাইজেকে দেখতে পাই, তার অবস্থা অনেক খারাপ ছিল, কারণ সে তার ড্রাগন দেবতার শক্তি ফিরিয়ে দিয়েছে। জিলিং যখন বাইজের কাছে আসে তখন বাইজে তাকে বলে যে তুমি হানপাওয়ের কাছ থেকে সেই ড্রাগন দেবতার শক্তি ফিরিয়ে আনো, কারণ সিংওয়ান তোমার জন্য অপেক্ষা করছে, আর এটা সম্পূর্ণ করতে পারলেই তোমার মিশনও সম্পূর্ণ হবে। যাই হোক, এই পরদেশে দেখতে পাই জিলিং আর সিংওয়ান কথা বলছিল। তখন সিংওয়ান জিলিংকে জিজ্ঞাসা করে যে তুমি ড্রাগন দেবতা হওয়ার আগে কি ছিলে, অর্থাৎ তুমি কে ছিলে? তখন জিলিং বলে যে ড্রাগন দেবতা হওয়ার আগে আমি জিলিং ছিলাম। জিলিং যখন এই কথা বলে তখন সেখানে উই চলে আসে। উই তার এই কথা শুনে ফেলেছিল যে সেই জিলিং। এটা শোনার পরে তো উই অনেক খুশি হয় যে সে যেটার উত্তর খুঁজছিল সে সেটা পেয়ে গিয়েছে। এরপরে জিলিং উইকে তার গল্প বলতে থাকে। জিলিংও একটা শিয়াল ডেমন ছিল, কিন্তু সে উই আর ওয়াংয়ানের মতো 9 লেজওয়ালা শিয়াল ছিল না, সে একটা সাধারণ শিয়াল ডেমন ছিল। এতদিন ধরে সে এই কাঠের পুতুলগুলো তৈরি করেছে কারণ সে এই ড্রাগন অ্যাবেস থেকে বের হতো না। যদি সে এখান থেকে বের হতো তাহলে যদি সে রাক্ষসের হাতে মারা যায়, মানে সে এখান থেকে বের হওয়ার পর যদি রাক্ষসের হাতে মারা যায়, মানে তাহলে তো সবাই বলবে যে ড্রাগন দেবতা একটা ছোটখাটো রাক্ষসের হাতেই মারা গেল। তার জন্য বাইরে যত কাজ হতো তার সবকিছু সে সেই কাঠের পুতুলের মাধ্যমে অর্থাৎ কাঠের জিলিং দিয়ে করাতো। যেহেতু জিলিং বাহিরের পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারতো না, যার জন্য সে সেই কাঠের পুতুলের মাধ্যমে বাহিরের পৃথিবীর সকল আনন্দ, কষ্ট এগুলো সবকিছু উপভোগ করতো। অর্থাৎ সেই কাঠের জিলিং যত কিছু উপভোগ করতো তার সব স্মৃতি জিলিং নিজের মধ্যে নিয়ে নিত, আর এভাবেই সে সেটা ফিল করতো। জিলিং বলে যে আমি যখন জন্মগ্রহণ করি তখন থেকে আমি অন্ধ। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা লাল একটি শিয়াল দেখতে পাই। এই শিয়ালটি জিলিং ছিল। জিলিং জন্ম থেকেই দেখতে পেত না। একদিন সে যখন মারা যাচ্ছিল তখন চিওয়েন এসে তাকে উদ্ধার করেছিল, অর্থাৎ ড্রাগন দেবতা চিওয়েন। ড্রাগন দেবতা চিওয়েন জিলিংকে আর্গ লাভ করার একটি মন্ত্র শিখিয়ে দিয়েছিল, যেটার মাধ্যমে সে অন্যদের যেন সাহায্য করতে পারে। কিন্তু দুঃখের বিষয় জিলিং সেই সময় অনেক ছোট ছিল আর মানুষের রূপ ধারণ করতে পারতো না, যার জন্য তার সেই পাওয়ারটি অনেক সীমিত ছিল।
সে যদি একবার সেটা ব্যবহার করে তাহলে ব্যাস সেখানেই শেষ। তাই কিছু লোককে বাঁচানো যায়নি। জিলিং যখন এই কথাগুলো বলছিল তখন আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছিল। সেখানে আমরা দেখতে পাই যে স্টার স্টোন যখন বিস্ফোরিত হয়েছিল তখন ইয়ান উহো আর তার ভাই সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। জিলিং সেখানে গিয়েছিল আর সে গিয়ে ইয়ান উহোকে রক্ষা করেছিল, কিন্তু যেহেতু তার পাওয়ার সীমিত যার জন্য সে তার ভাইকে আর রক্ষা করতে পারে না, যেটাতে ইয়ান উহো জিলিংকে এই জায়গাতে বেঁধে রেখেছিল কারণ সে তার ভাইকে রক্ষা করতে পারেনি। তখন থেকে অনেক দিন জিলিং এখানে বন্দী ছিল। এই কথা শোনার পরে উই বলে যে এরপরে কি হলো। তখন জিলিং বলে যে এই গল্পটা অনেক লম্বা, ওয়াংয়ান আর বাকিরা আমাদের জন্য অপেক্ষা করছে। লুয়ান থেকে ফিরে এসে আমি তোমাকে ধীরে ধীরে এই গল্পটা বলবো। আসলে লুয়ানে হানপাও আছে যার জন্য সে এই কথা বলল। তো তখন ওই জিলিংকে বলে যে তুমি কি তাহলে তোমার এই শিয়ালের পুতুলটি আমাকে দিতে পারো? সমস্যা নেই, এটার পরিবর্তে আমি তোমাকে অন্য একটি জিনিস দিব। এটাতে জিলিং বলে যে এই পুতুলটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল, এর বিনিময়ে কোনো কিছু নিতে পারবো না। যখন আমি এখানে একা বন্দী ছিলাম তখন এটাই আমার একমাত্র বন্ধু ছিল। যখন আমি বিপদে ছিলাম তখন সে আমার পাশে ছিল, যখন আমার খারাপ লাগতো তখন সে আমার সাথে থাকতো, এমনকি সে তো আমাকে বিপদ থেকেও বাঁচিয়েছে। এটাতে উই বলে যে এই শুধুমাত্র সাধারণ একটা পুতুল এটা কিভাবে তোমাকে বাঁচাতে পারে আর সান্ত্বনা দিতে পারে। এটাতে জিলিং বলে যে সত্যি সে এটা করতে পারে, সে আমার সাথে কথা বলতে পারে। যখনই আমার চোখের পানি তার উপরে পড়ে তখনই সে আমার জন্য দুঃখ প্রকাশ করত। জিলিং এর এই কথায় ওই বিশ্বাস করে না। আসলে জিলিং যে কথাগুলো বলছে এটা পেছনে একটা রহস্য আছে, যেটাও আমরা ড্রামা শেষের দিকে জানতে পারবো। তো জিলিং শেষমেশ সেই পুতুলটি উইকে দিয়ে দেয়। তখন উই বলে যে তুমি বললে না যে এটা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ আর মূল্যবান জিনিস, তাহলে তুমি এটা আমাকে কেন দিচ্ছ? তুমি তো এটা বদলাতে চাচ্ছিলে না। তখন জিলিং বলে যে আমি এটা বদলাচ্ছি না, আমি এটা শুধুমাত্র তোমার কাছে রাখতে দিলাম। তো তখন তারা একে অন্যকে জড়িয়ে ধরে। যাই হোক, এরপর দেশে দেখতে পাই যে ও এই জিলিংকে একটি উপহার দেয়। এটা একটা যমজ উজ্জ্বল ঝিঝি পোকা ছিল। এই ঝিঝি পোকাগুলো যতই দূরে থাকুক না কেন, যদি একটা জ্বলে ওঠে তাহলে অন্যটিও জ্বলে উঠবে। এ কথা বলে ওই যখন একটা থাবা মেরে জ্বালায় তখন জিলিং এর হাতে টাকা সেটিও জ্বলে ওঠে। যাই হোক, এরপরে জিউইং চলে আসে বাইজের কাছে। সে বাইজেকে এসে বলে যে আমি কখনো ভাবতেও পারিনি যে যে পৃথিবীর সবকিছু জানে তার আবার বইও পড়ার দরকার আছে। এটাতে বাইজে বলে যে আমি আসলে এমন একটা উপায় বের করতে যাচ্ছি যেটাতে আমি যেন তোমার সাথে একদম শেষ জীবন পর্যন্ত বেঁচে থাকতে পারি। ড্রাগন দেবতা, আমি তোমার জীবনের শেষ পর্যায় পর্যন্ত থাকতে চাই। এই কথা শুনে জিলিং বলে যে আমাকে ড্রাগন দেবতা বলো না। এটাতে বাইজে বলে যে আমার হৃদয়ে তুমি সবসময় ড্রাগন দেবতা। জিলিং বলে যে তাহলে তোমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আমরা জিওইং এর সবগুলো আত্মার খণ্ডটি ধ্বংস করে ফেলেছি, এখন শুধুমাত্র 3টা অংশ বাকি আছে। একটা সিংহওয়ানের ভিতরে, একটা অরাকল স্টোনের ভিতরে, আর আরেকটা আমি পরীক্ষা করে দেখেছি এটা উইর ভেতরে। তখন জিলিং আরো বলে যে স্টার স্টোনের ভেতরে আমরা কেউই নিজেদের পাওয়ার ব্যবহার করতে পারিনি, কিন্তু একমাত্র উই ছিল যে কিনা নিজের পাওয়ার ব্যবহার করতে পারতো, কিন্তু তার ক্ষমতা আসতো আর যেত। তখন আমি পরীক্ষা করে দেখলাম যে যখন যখন সেই লিটল সাপটি তার কাছে থাকতো তখন সে পাওয়ার ইউজ করতে পারতো, কিন্তু যখন সে দূরে চলে যেত তখনই আর সে পাওয়ার ইউজ করতে পারতো না। আর সেই ছোট্ট সাপটিই ছিল জিউইং। তার মানে জিউইং যখন তার কাছে থাকতো তখন সে পাওয়ার ইউজ করতে পারতো, আর যখন সে দূরে থাকতো তখন সে পাওয়ার ইউজ করতে পারতো না। আর আমি এটা অনেক ভালো করে পরীক্ষা করে দেখেছি যে তার ভিতরে জিউইং এর আত্মার একটি অংশ আছে। আমি জানি যে জিউইংকে শেষ করতে হলে এই 3টা অংশই ধ্বংস করতে হবে। এই কথা শুনে বাইজে বলে যে আমি শেষ পর্যন্ত তোমার সাথে চলতে পারবো না। এটাতে জিলিং বলে যে কারণ এর শেষ হবে উইর মৃত্যুতে। যদি আমরা জিউইংকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চাই তাহলে উইকে মারতে হবে। জিলিং এই কথাগুলো বলছিল আর কান্না করছিল, তাই আমি তাকে সেই সবকিছুই দিব যা সে চায়। সে আমার একাজ্জাত। সে যখন এই কথাগুলো বলছিল তখন তো জিলিং কান্নার জন্য কথাই বলতে পারছিল না। তখনই আবার জিলিং খেয়াল করে তার হাতে থাকা সেই ঝিঝি পোকা জ্বলে ওঠে, অর্থাৎ অন্যদিকে উই সেই পোকাটি জ্বালাচ্ছিল। এটা দেখে জিলিং আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, এরপর দৃশ্যে দেখতে পায় যে তারা সবাই লুয়ানে চলে এসেছিল হানপাও এর সাথে দেখা করার জন্য। তারা যখন সেখানে আসে তখন তারা দেখে যে হানপাও সেখানে একটা হোটেল খুলেছিল, সে সেই হোটেলটি চালাতো এখানে। তো জিলিং যখনই সেখানে আসে তখন হানপাও সেখান থেকে পালিয়ে যায়। তো তখন জিলিং আর সিংওয়ান তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এটা দেখে হানপাও বলে যে ড্রাগন দেবতা, আপনি কি সত্যি আমার কাছ থেকে ড্রাগন দেবতার শক্তি নিতে এসেছেন? তখন জিলিং বলে যে হ্যাঁ,
তখন জিলিং হানপাওকে এটাও বলে যে সিংগুয়ানি সেই 10ম ড্রাগন পুত্র যাকে তারা এতদিন ধরে খুঁজছিল, আর যদি সে তার ড্রাগন দেবতার ক্ষমতা তাকে ফিরিয়ে দেয় তাহলে সে সম্পূর্ণ ড্রাগন হতে পারবে আর এই পৃথিবীকে রক্ষা করতে পারবে। তখন হানপাও বলে যে আসলে আমি যদি আমার এই ভিতরে থাকা ড্রাগন দেবতার শক্তি বের করে দেই তাহলে আমি আমার তীব্র তাপ নিয়ন্ত্রণ করতে পারবো না, তখন এই পৃথিবীতে খরা নেমে আসবে। এটাতে জিলিং বলে যে সমস্যা নেই, তুমি যদি তাকে এই শক্তি দিয়ে দাও তাহলে সে সম্পূর্ণ ড্রাগন হতে পারবে, আর সে সম্পূর্ণ ড্রাগন হতে পারলে বাতাস, খরা, বৃষ্টি এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। আর তা বাদেও তো এটা ড্রাগন দেবতা চিওয়েনের ইচ্ছা ছিল। আসলে হানপাওয়ের ক্ষমতার কারণে খরা নেমে আসতো, অর্থাৎ সে যদি তার তীব্র তাপ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলেই খরা নেমে আসে। সে জিলিং এর কাছ থেকে তার ডেমনিক শক্তিও কেড়ে নিয়েছিল শুধুমাত্র তার ভেতরে এই উত্তাপগুলো নিয়ন্ত্রণ করার জন্য। হানপাও যদি কথাও বলতো তাহলেও খরা নেমে আসতো, যার জন্য সে কথা বলতো না, কিন্তু এখন সে কথা বলছে একটা ছোট্ট মেয়ের জন্য। সে যখন এই কথা বলে তখন আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। আসলে মেয়েটিকে দেখতে ছোট না হলেও তার মন মানসিকতা একদম ছোট ছিল, আর এই মেয়েটির মানসিক সমস্যা ছিল। তখন হানপাও সবাইকে বলেছে আমি এই মেয়েটিকে ছোট থেকে বড় হতে দেখেছি, আর সে মানুষের সাথে তেমন কথা বলতো না, সে মানুষদের দেখলে অনেক ভয় পায়, কিন্তু সে শুধুমাত্র তখনই কথা বলে যখন সে এই গল্প লিখে। তার শখ হচ্ছে লেখালেখি করা, আর সে একটা গল্প লিখছে। আমি তাকে এই গল্পটা শেষ করতে সাহায্য করতে চাই। তার গল্পটা প্রায় শেষের দিকে, এখন শুধুমাত্র একটা এন্ডিং দিলেই শেষ হয়ে যাবে। আমি আপনাদের কাছে আর একটা দিন চাচ্ছি, আমি আগামীকাল আপনাদেরকে ড্রাগন দেবতা শক্তি ফিরে দিব। তো তখন তারাও রাজি হয়ে যায়। এরপর তারা হানপাওয়ের হোটেলেই থাকে। তো যাই হোক, এরপরে যে যার রুমে শুয়ে পড়ে। যাই হোক, এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এই ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।